বিসমিল্লাহির রহমানির রহিম। মহামারী করোনা ভাইরাসের কারণে প্রায় তিন মাসের অধিক সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা ব্যবস্থার এই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের অর্থ কলেজের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আমি মোহাম্মদ তাহির হোসেন দুলাল, প্রভাষক সমাজ কর্ম আলিম স্কুল কলেজ ভার্চুয়াল ক্লাস ধারাবাহিকভাবে আরম্ভ হতে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। মহামারীর করোনা ভাইরাসে বিশ্বে যখন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তখন আমরা সুস্থ রয়েছি। এ কারণে মহান রব্বুল আলামিনের প্রতি লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম, শিরোনাম হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। আমি এই দ্বিতীয় পত্র আরম্ভ করছি এ কারণে যে ইতিমধ্যে আমাদের যেহেতু একাদশ শ্রেণীর ছেলেমেয়েরা সিলেবাসের নিয়ম অনুযায়ী দ্বাদশ শ্রেণীতে অতিক্রান্ত হয়ে গেছে। এ কারণে আমি দ্বিতীয় অধ্যায় থেকে শুরুটা করলাম। আশা করি তোমরা ভালো আছো। তো এখন চলি আমরা আমাদের সেই শিরোনাম মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলিক চাহিদা সম্পর্কে আমাদের সেই প্রাইমারি লেভেল থেকে আমাদের অন্তত সবাই ধারণা রয়েছে। দ্বাদশ শ্রেণীতে এসেও আমরা মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে আলোচনা করছি, তবে কিছু ভিন্নতা রয়েছে, কারণে দ্বাদশ শ্রেণীতে মৌলিক মানবিক চাহিদা সংযুক্ত করেছে। প্রথমে আমি আলোচনা করব মৌলিক চাহিদা বলতে কি। সাধারণ ভাষায় যদি আমরা বুঝি, মৌলিক চাহিদা বলতে যে চাহিদা ব্যতীত মানুষ বাঁচতে পারে না তাকে বলা হয় মৌলিক চাহিদা। এটা সাধারণ কথা, কিন্তু একটু যদি আমরা ভালোভাবে বলি, মৌলিক চাহিদা হচ্ছে মানুষের দৈহিক বৃদ্ধি, বিকাশ এবং সামাজিক উৎকর্ষ সাধনের জন্য যেসব চাহিদা মানুষের একান্তই প্রয়োজন তাকে বলা হয় মৌলিক চাহিদা। এবার আমি আসি মৌলিক চাহিদা প্রকারভেদ। মৌলিক চাহিদাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক, দুই হচ্ছে মানবিক। মৌলিক চাহিদাকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে খাদ্য, দুই হচ্ছে ঘুম, তিন হচ্ছে যৌন প্রবৃত্তি। প্রথমে আলোচনা করি খাদ্য। আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যে খাবার গ্রহণ করি সেটা হচ্ছে খাদ্য। খাদ্য আবার একটি মৌলিক চাহিদা, যে খাদ্য ব্যতীত মানুষ কোনোদিনে মানুষ এবং প্রাণী কেউ বাঁচতে পারে না। তাই খাদ্যকে প্রথম মৌলিক চাহিদা হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপর আসি ঘুম। আমরা সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় এবং আমাদের এই ক্লান্তি দূর করার জন্য আমাদের ঘুমের প্রয়োজন। ঘুম ব্যতীত মানুষ বাঁচতে পারে না, এই কারণে ঘুম হচ্ছে আমাদের দ্বিতীয় মৌলিক চাহিদা। তিন নম্বর হচ্ছে যৌন প্রবৃত্তি। যৌন প্রবৃত্তি হচ্ছে আমাদের শারীরিক চাহিদা। প্রত্যেকটা প্রাণী এবং জীবের যে শারীরিক চাহিদা রয়েছে তাকে বলা হয় যৌন প্রবৃত্তি। এবার আসি মানবিক চাহিদা। মানবিক চাহিদার অপর নাম হচ্ছে সামাজিক চাহিদা বা স্ট্যান্ডার্ড চাহিদা। মানবিক চাহিদাগুলোর প্রকারভেদ হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন, সামাজিক নিরাপত্তা। আসি এই চাহিদাগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমে আসি বস্ত্র। বস্ত্র আমরা আমাদের লজ্জা নিবারণের জন্য বস্ত্র পরিধান করে থাকি। সে আদিম যুগ থেকে শুরু করে বস্ত্র চাহিদার প্রয়োজন পড়ে এবং সে সময় মানুষ গাছের লতা পাতা এবং বাগল দিয়ে লজ্জা নিবারণ করে। বস্ত্র আমাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করে, সমাজে চলাফেরা করতে সহায়তা করে, এ কারণে বস্ত্র আমাদের মৌলিক চাহিদা। তারপর আছে বাসস্থান। বাসস্থান আমাদের সমাজে আমাদের সার্বিক নিরাপত্তা। আমাদের যদি একটা ভালো বাসস্থান না থাকে
প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, বিশেষ করে বন্যা, খরা, আমরা অসুবিধায় পড়বো। এই কারণে বাসস্থান হচ্ছে আমাদের মৌলিক চাহিদা। শিক্ষা, শিক্ষা হচ্ছে আমাদের অন্যতম মৌলিক চাহিদা। শিক্ষা ব্যতীত কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষা এমন একটি জিনিস যেটা মানুষকে, পৃথিবীকে, মানুষ নিজেকে চিনতে পারে, তারপর দেশের বেকারত্ব ঘটায়। শিক্ষা ছাড়া কোনো জাতি এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি আর কি। চিকিৎসা, চিকিৎসা হচ্ছে আমাদের অন্যতম মৌলিক চাহিদা। চিকিৎসা ব্যতীত আমরা কোনো কমে বাঁচতে পারবো না। এ কারণে চিকিৎসাকে আমাদের মৌলিক চাহিদা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিনোদন, আমাদের কাজ কাজ করতে করতে আমরা এক সময় ক্লান্ত হয়ে পড়ি আর কি। এই ক্লান্তি দূর করার জন্য মানুষের বিনোদনের প্রয়োজন রয়েছে। এ কারণে বিনোদনকে আমাদের মৌলিক চাহিদা হিসাবে উল্লেখ করেছে। এবার আছে সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা কি জিনিস? মানুষের জীবনে অসুস্থতা, বেকারত্ব, দুর্ঘটনা, বৃদ্ধ বয়সে নির্ভরশীলতা ইত্যাদির বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্র কর্তৃক যে প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বলা হয় সামাজিক নিরাপত্তা। অর্থাৎ মানুষের জীবনে মানুষ অসুস্থ হবে এবং অসুস্থ সময় সে মানুষটিকে সমাজ ও রাষ্ট্রীয়ভাবে তাকে সাহায্য করতে হবে। তারপর দুর্ঘটনা, যে কোনো মানুষ যে কোনো বয়সে দুর্ঘটনায় পড়তে পারে। একজন মানুষের দুর্ঘটনায় যদি হাত পা অঙ্গহানি কিছু ঘটে তবে সে তার কাজ করার ক্ষমতা থাকে না। সে কারণে সরকার থেকে তাকে সাহায্যের ব্যবস্থা করতে হবে। তাহলে মানব জীবনে অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব, মানুষ যখন বেকার থাকবে তখন তাকে তার ভাতার ব্যবস্থা করতে হবে। যেমন উন্নত দেশে প্রত্যেকটা নাগরিকের বেকার ভাতা রয়েছে, তাই বেকার ভাতা রয়েছে। তারপর মানুষের জীবনে অসুস্থতা, বেকারত্ব, দুর্ঘটনা এবং সর্বশেষ আমরা বৃদ্ধ বয়সে উপনীত হই, তখন মানুষ বেশি অসহায় পড়ে, মানুষের কাজকর্ম থাকে না, মানুষ পরনির্ভরশীল হয়ে যায়। সে সময় সরকারকে তাকে ভাতার ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি অনেকগুলো রয়েছে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। কিন্তু দুঃখের বিষয় হলে সত্য যে তাদের যে ভাতাগুলো দেওয়া হয়, তাদের যে পরিমাণ টাকাগুলো দেওয়া হয়, সেটা তাদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত নয়। মাত্র 500 টাকা দেওয়া হয় প্রতি মাসে। এটা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করি। এবার আমরা আসি শিক্ষার্থীবৃন্দ, আমি মৌলিক চাহিদা প্রকারভেদ আলোচনা করলাম। এবার আসি মৌলিক চাহিদার অপূরণজনিত সমস্যা, অর্থাৎ আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ না হলে কি কি সমস্যার সৃষ্টি হবে সে সম্পর্কে আলোচনা আছে। তাহলে মৌলিক চাহিদা অপূরণজনিত সমস্যা। তাহলে প্রথম সমস্যা যদি আমি বলি স্বাস্থ্যহীনতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি খাদ্য হচ্ছে আমাদের প্রথম মৌলিক চাহিদা। তাহলে খাদ্য যদি আমরা নিয়মিত না পাই, নিয়মিত খেতে না পাই, আমাদের স্বাস্থ্যহীনতা দেখা যায়। যেমন আমরা ধরেন প্রতিনিয়ত 3 বেলা খাই, তাহলে 3 বেলা খেতে আমরা যদি একবার খাই বা 2 বার খাই, তাহলে আমাদের স্বাস্থ্য অবনতি ঘটবে। এ কারণে মৌলিক চাহিদা পূরণ না হওয়ার ফলে প্রথম সমস্যা যেটা আমাদের দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি স্বাস্থ্যহীনতা। এবার আসি 2 নম্বর, পুষ্টিহীনতা। পুষ্টিহীনতা আমাদের খাদ্যের উপাদান হচ্ছে 6টি। এই 6টি উপাদানে যে কোনো একটি অনুপস্থিত ঘটলে আমাদের পুষ্টিহীনতা দেখা যায়। এই পুষ্টিহীনতা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা যায়, কারণ আমাদের দেশের মানুষরা গরিব, সে কারণে পুষ্টিকর খাবার শিশুদের দিতে পারে না, তাই শিশুরা বিভিন্ন ধরনের রাতকানা ইত্যাদি রোগে ভুগে থাকে। তারপর আসি ভিক্ষাবৃত্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌলিক চাহিদা যদি আমাদের পূরণ না হয় তাহলে কি বাড়বে? ভিক্ষাবৃত্তি বাড়বে। তারপরে পারিবারিক বিশৃঙ্খলা। পারিবারিক বিশৃঙ্খলা আমাদের পুরুষতান্ত্রিক সমাজে আমার পরিবারের প্রধান হচ্ছে পুরুষ। পুরুষের দায়িত্ব হচ্ছে তার পরিবারে
মৌলিক চাহিদা পূরণ করা। তাহলে পুরুষ যদি তার মৌলিক চাহিদা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, তবে সে পরিবারে কি হয়, পারিবারিক বিশৃঙ্খলা দেখা যায়। কারণ স্ত্রী সন্তান বা তার কাছে বিভিন্ন ধরনের দাবি দেওয়া পেশ করে আর কি। সেই দাবি দেওয়া পূরণ করতে না পারলে তখন কি হয়, পারিবারিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তারপর মাদকাসক্তি। মাদকাসক্তি কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অর্থাৎ আমাদের দেশের যে বিশাল বেকার সমস্যা রয়েছে, এই বেকার সমস্যা যদি আমাদের সরকার পূরণ করতে না পারে, তাদের মৌলিক চাহিদা পূরণ করতে না পারে, তবে কি হয়, ওই ছেলেরা বেকার থাকা অবস্থায় মাদকাসক্তি হয়ে পড়ে। বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে একসময় তারা কি মাদকদ্রব্য দ্বারা আসক্তি হয়ে পড়ে। তারপর আছি কিশোর অপরাধ। কিশোর অপরাধ শিশুদের যখন মৌলিক চাহিদা পূরণ না হয়, তখন শিশুরা কি করে, বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আছি মৌলিক চাহিদা অপূরণজনিত সমস্যা আমি আলোচনা করলাম। এবার আমরা আছি মৌলিক চাহিদা পূরণের অন্তরায়। আমাদের দেশে মৌলিক চাহিদা কেন পূরণ হচ্ছে না, মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে কি কি বাধা রয়েছে সে সম্পর্কে আলোচনা। মানে মৌলিক চাহিদা পূরণের অন্তরায়, মৌলিক চাহিদা পূরণের আমি মনে করি প্রথম বাধা হচ্ছে কি, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মতো একটি ক্ষুদ্র দেশে, আমাদের দেশে যে আয়তন, সে তুলনায় জনসংখ্যা আমাদের অতিরিক্ত বেশি। 1,47,570 বর্গ কিলোমিটার এলাকায় আমাদের জনসংখ্যা বর্তমান 18 কোটি এবং প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা বাস করে প্রায় 1100 জন। তাহলে এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে আমাদের সরকার হিমশিম খাচ্ছি এবং আমরা নিজেরাও হিমশিম খাচ্ছি। তাহলে অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের জন্য বোঝা স্বরূপ। সেই জনসংখ্যাকে যতক্ষণ পর্যন্ত আমরা কাজে লাগাতে না পারবো, জনসংখ্যাকে যতক্ষণ পর্যন্ত আমরা সম্পদে পরিণত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবো না। এবার আসি অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি 1 নম্বর। 2 নম্বরে আসি বেকারত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জনসংখ্যার বিশাল অংশ বেকার। আমাদের মোট শ্রম শক্তি 40% লোক এখনো বেকার। তাহলে এই বেকার যদি আমরা থাকি, তাহলে আমরা কিভাবে পরিবারের চাহিদা, মৌলিক চাহিদা পূরণ করতে পারবো? সে কারণে বেকারত্ব হচ্ছে আমাদের অন্যতম মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে বাধা। তারপর আসি 3 নম্বর, শিল্পায়নের অভাব। শিল্পায়নের অভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশে যে বড় বড় ইন্ডাস্ট্রি, মিল কলকারখানা রয়েছে, সেগুলো শুধু শহরেই অবস্থিত। এ কারণে গ্রামের শিল্পায়নে তেমন প্রসারতা ঘটেনি, তাই মানুষের কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়নি। এ কারণে মানুষ, আমাদের দেশের জনসংখ্যা বেকার। তাই শিল্পায়ন যদি প্রসারতা ঘটে যায়, তবে আমরা কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। তাই মৌলিক চাহিদা পূরণের অন্তরায় হিসেবে শিল্পায়ন অন্যতম। এবার আসি অনুন্নত কৃষি ব্যবস্থা। অনুন্নত কৃষি ব্যবস্থা। দুঃখের বিষয় হলো সত্য, আমরা সেই এখনো পুরনো যুগে পড়ে আছি। কৃষির আধুনিকায়ন এখনো আমাদের দেশে সেভাবে পৌঁছায়নি। তাই কৃষির উন্নয়ন আমরা ঘটাতে পারছি না। এ কারণে কৃষির উন্নয়ন ঘটাতে না পারার ফলে
আমাদের খাদ্যের চাহিদা মেটাতে আমরা পারছি না। তাই কৃষির অনুন্নত কৃষি ব্যবস্থা মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অন্যতম একটি বাধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আসি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের মৌলিক চাহিদা পূরণের অন্যতম বাধা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন বৃষ্টি, অনাবৃষ্টি, তারপর বন্যা ইত্যাদিতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে নষ্ট হচ্ছে। এ কারণে মৌলিক চাহিদা পূরণের অন্যতম একটি বাধা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এবার আসি রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের মতো গণতান্ত্রিক দেশে ঘন ঘন হরতাল অবরোধ প্রায় লেগেই থাকে। একদিন যদি হরতাল হয় তো আমাদের দেশে প্রায় 1100 কোটি টাকা মানে লোকসান হয় আর। তাহলে এই ঘন ঘন হরতাল অবরোধ এর কারণে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হই এবং আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছি না। এ কারণে রাজনৈতিক অস্থিতিশীলতা হচ্ছে মৌলিক চাহিদা পূরণের অন্যতম একটি বাধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষণ ফলে আমি প্রথম আলোচনা করলাম মৌলিক চাহিদা বলতে কি বুঝে, মৌলিক চাহিদার প্রকারভেদ, মৌলিক চাহিদার অপূরণজনিত সমস্যা, মৌলিক চাহিদা পূরণের অন্তরায়। এবার আমি আলোচনা করব মৌলিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মৌলিক চাহিদাগুলো যদি পূরণ করতে হয় প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি। আমাদের সরকারকে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে যাতে আমাদের যে শ্রমশক্তি যে বিশাল একটি অংশ বেকার রয়েছে, এই বেকাররা যাতে কাজে লাগতে পারে। তবেই বেকাররা যখন কাজে লাগবে তখন আমাদের মৌলিক চাহিদাগুলো আমরা পূরণ করতে পারবো। 2 নম্বরে আসি কর্মমুখী শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে বেকার তৈরির কারখানা। আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করতে হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা যদি আমরা আমাদের সরকার চালু করতে পারে তবেই ছেলেমেয়েরা কর্মসংস্থানে মানে ফিরে আসবে এবং আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হবে আর কি। 3 নম্বরে আসি কৃষির আধুনিকরণ। কৃষি আধুনিকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কৃষি ব্যবস্থা আছে পুরনো যুগে এখনো পড়ে আছে। আমাদের দেশে ঘাটতি পূরণ করতে হলে কৃষির আধুনিকরণ করতে হবে আর কি। আর কৃষি আধুনিকরণ যদি আমরা করতে পারি তবে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবো। 4 নম্বরে আসি প্রাকৃতিক দুর্যোগ। প্রতিরোধ। প্রতি বছর বন্যাতে আমাদের হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়। এই প্রাকৃতিক দুর্যোগকে আমাদের প্রতিরোধ করতে হবে এবং বড় বড় যেগুলোতে বাঁধের প্রয়োজন আছে সেগুলো আমাদের নির্মাণ করতে হবে। তাহলে আমাদের ফসল নষ্ট কম হবে এবং আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবো আর কি। 7 নম্বরে আছে জনসংখ্যা নিয়ন্ত্রণ।
জনসংখ্যা নীতির অন্যতম কথা হচ্ছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আসলে জনসংখ্যা কোন দেশের জন্য বোঝা নয়, কিন্তু সেটিকে যদি আমরা সম্পদে পরিণত করতে না পারি তবে জনসংখ্যা একটি দেশের জন্য বোঝা শুরু। আমাদের দেশে যে আয়তন, সে আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা অতিরিক্ত বেশি এবং সারা বিশ্বে আমরা জনসংখ্যা অবস্থানে অষ্টম জাতীয় অবস্থান করছি আর কি। এই বিশাল জনগোষ্ঠীকে কাজে লাগাতে হবে। এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি এবং জনসংখ্যা আমাদের কোনোদিনই বোঝা হবে না। তাই জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধ করা আমাদের একান্ত প্রয়োজন। রাজনৈতিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘন ঘন হরতাল অবরোধের কারণে আমাদের দেশে যে অর্থনৈতিক যে ক্ষতি সাধিত হয়, এই আমাদের মতো গণতান্ত্রিক দেশে হরতাল অবরোধের মতো কর্মসূচির প্রয়োজন রয়েছে, কিন্তু এটা যদি মাসের দিনের পর দিন লেগেই থাকে তবে একটি দেশের উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়। তাই আমাদের দেশে গণতান্ত্রিক অবস্থাকে ফিরে নিয়ে আসতে হবে, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সমালোচনা করতে হবে, ক্ষমতাসীন দলদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে হবে, তবেই রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে। এবং রাজনৈতিক পরিবেশ ফিরে আসলে আমরা আমাদের কর্মকাণ্ডগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবো এবং আমরা আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মৌলিক চাহিদা বলতে কি বুঝবো, মৌলিক চাহিদা প্রকারভেদ, মৌলিক চাহিদা অর্থনৈতিক সমস্যা, মৌলিক চাহিদা পূরণ অন্তরায়, মৌলিক চাহিদা পূরণের বিবিধ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আমার এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনেছো এবং আমার এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে শুনে থাকো তবে আশা করি সমাজকর্মের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তোমাদের আর কোনো সমস্যা হঠাৎ হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আমি মোহাম্মদ তাহির হোসেন দুলাল আজকে সমাজকর্মের দ্বিতীয় পত্রের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।